ভুটানের থিম্পুতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাব চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ার ফুটবল যখন এই অঞ্চলের সেরা টুর্নামেন্টে নিজেদের রাঙ্গানোর প্রস্তুতি শুরু করেছে, ঠিক একই সময়ে বৈশ্বিক ফুটবলে অন্ধকারের ঘনঘটা। ফিফা সভাপতির বেশ কিছু সিদ্ধান্ত ঘিরে এরই মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। সাব ফুটবলের বিস্তারিত ও ফিফা সভাপতি ইনফান্তিনোর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়েই এখন চলতির আজকের আয়োজন, যেখানে আপনাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান লিটন। শুরুতেই সাব প্রসঙ্গ। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আবারও ফিরছে ঢাকায়। এবার অনুষ্ঠিত হবে সাব চ্যাম্পিয়নশিপের 15তম আসর, যেখানে স্বাগতিক হিসেবে খেলতে নামছে বাংলাদেশ। এরই মধ্যে কিন্তু লাল সবুজদের ঘিরে বাড়ছে প্রত্যাশা। ড্র সম্পন্ন হয়েছে ভুটানের থিম্পুতে গতকাল বিকেল 4টার দিকে, এবং সেখানে কিন্তু সম্ভাব্য প্রতিপক্ষ কারা হবে সেটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। আগামী 4 থেকে 17 নভেম্বর অনুষ্ঠিত হবে 2026 সাব চ্যাম্পিয়নশিপ। এরই মধ্যে টুর্নামেন্টের জন্য নতুন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্টেডিয়াম। নতুন করে ঘাস লাগানো হয়েছে, নতুন করে স্টেডিয়াম সংস্কার করা হয়েছে। এক কথায় বলা যায় নতুন রূপে সাজানো হয়েছে এবার স্টেডিয়ামটি। দক্ষিণ এশিয়ার 7টি দেশের অংশগ্রহণে হবে এবারের আসর। অবশ্যই নেপাল কিন্তু ফিফা নিষেধাজ্ঞার কারণে খেলছে না। মূলত 6টি টিম এবারের ফিফা সাব চ্যাম্পিয়নশিপে খেলবে এবং নেপাল আছে স্ট্যান্ড বাই হিসেবে। টুর্নামেন্টের সব ম্যাচ একটু আগে যেহেতু বললাম বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ড্র অনুযায়ী গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটান। গ্রুপ বিতে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। এবং সপ্তম দল হিসেবে যে কথাটি একটু আগে বললাম যে নেপাল রয়েছে। নেপাল কিন্তু যদি সুযোগ পায় তাদের কিন্তু একটু বিশেষ সমস্যা রয়েছে। তারা ফিফার কাছ থেকে কিন্তু নিষেধাজ্ঞা পেয়েছে। তাদের যে জাতীয় দল সেখানে কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, এবং এই কারণে কিন্তু ফিফা কিছুদিন আগেই তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবং নেপাল যদি সাব শুরু হওয়ার আগে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারে, তখনই কিন্তু নেপাল এবারে সাব চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে, এবং সেক্ষেত্রে নেপাল কিন্তু সরাসরি জায়গা করে নেবে গ্রুপ এতে, এবং সেখানে বাংলাদেশের সাথে কিন্তু নেপাল প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি সাফের আয়োজক হিসেবে বাংলাদেশের শক্তির কথা বলি, বাংলাদেশ কিন্তু তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে, এবং বিশ্লেষকরা কিন্তু এটি বলছেন। যদিও আন্তর্জাতিক ফুটবলে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গত কয়েক বছরে বাংলাদেশের ফুটবলে কিন্তু এসেছে পরিবর্তনের হাওয়া। দেশি লিগে বেড়েছে বেশ প্রতিযোগিতা। বসুন্ধরা কিংস আসার পর থেকে কিন্তু জাতীয় লিগ থেকে শুরু করে ফেডারেশন কাপ সব কিছুতেই অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আবাহনী, মোহামেডান এই ক্লাবগুলো নিজেদের ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং সামনে যে লিগ শুরু হবে সেখানেও কিন্তু এরই মধ্যে দলবদল হচ্ছে। বলা যায় বেশ নতুন একটি বন্যা বইছে, নতুন একটি সুখের হাওয়া বইছে দেশের ফুটবলে। এবং জাতীয় দলে কিন্তু সেই সঙ্গে যোগ হয়েছে প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী এবং শামিদ সোম তারা আসার পর কিন্তু জাতীয় দলে এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে জাতীয় দলের পারফরমেন্সে কিন্তু বেশ অগ্রগতি দেখা যাচ্ছে। রক্ষণ এসেছে স্থিতিশীলতা, এবং মাঝে মাঠেও দেখা যাচ্ছে নতুন নতুন সমন্বয়। এবং এক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় যে সুবিধা থাকবে সেটা কিন্তু নিজেদের মাঠ। সবগুলো ম্যাচে কিন্তু অনুষ্ঠিত হবে ঢাকায়, এবং ঢাকার দর্শক, পরিচিত আবহাওয়া এবং সমর্থকদের উপস্থিতি কিন্তু বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে। তবে চ্যালেঞ্জও কিন্তু কম থাকবে না। বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় সমস্যা গোল করা। সুযোগ কিন্তু অনেক তৈরি করা হচ্ছে, যেরকম শেষ কিছু যদি আন্তর্জাতিক ম্যাচের কথা বলা হয়, বাংলাদেশ কিন্তু প্রচুর সুযোগ তৈরি করেছে, কিন্তু ফিনিশিংয়ে কিন্তু বারবার অভাব দেখা গেছে, এবং ধারাবাহিকতার অভাবের কারণে কিন্তু বাংলাদেশ গোল বের করতে পারছে না, এবং এই কারণেই কিন্তু আসলে ম্যাচে জয় পাচ্ছে না। যেরকম আমরা যদি হংকংয়ের ম্যাচের কথা বলি, গত বছর ফিফা বিশ্বকাপ বা এএফসি চ্যাম্পিয়নশিপ যে বাছাই পর্ব ছিল, সেখানে কিন্তু হংকংয়ের জালে কিন্তু বারবার গোলের জন্য বাংলাদেশ আক্রমণ করেছে, কিন্তু শেষ পর্যন্ত জাস্ট ফিনিশিংয়ের দুর্বলতার কারণে কিন্তু শেষ মুহূর্তে একদিকে গোল দিতে পারেনি, আবার শেষ মুহূর্তে গোল হজম করে কিন্তু বাংলাদেশকে হারতে হয়েছিল। এছাড়া নকআউটে উঠতে পারলে কিন্তু সেক্ষেত্রে সম্ভব প্রতিপক্ষ হবে ভারত। তো সেক্ষেত্রে কিন্তু তখন আবার একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলতে পারে। এবং তবে মালদ্বীপ এবং পাকিস্তান যদি পায় বাংলাদেশ, সেখানে কিন্তু বাংলাদেশের জন্য একটু সুবিধা হবে। এই কারণে কিন্তু বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ কিন্তু চাইবে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেন পরের রাউন্ডে উঠতে পারে, কারণ আরেকটি যে গ্রুপ আছে গ্রুপ বি, সেখানে কিন্তু ভারত পরিষ্কার ফেভারিট। তারা কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে সফল দল। এখন পর্যন্ত সাফের যে টুর্নামেন্ট হয়েছে মোট 9বার কিন্তু তারা সাফের চ্যাম্পিয়ন হয়েছে। বাকি 3বারের মধ্যে একবার হয়েছে শ্রীলঙ্কা, একবার পাকিস্তান এবং একবার বাংলাদেশ। যদি বাংলাদেশের দলের অবস্থা বলি এবং সম্ভাব্য স্কোয়াডে কারা থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গোলরক্ষক পজিশনে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা যাচ্ছে। যেরকম গোলরক্ষক পজিশনে কিন্তু আছে জিকো, মিতুল এবং শ্রাবণ। আনিসুর রহমান জিকো কিন্তু বেশ গত 2 বছরে, বিশেষ করে হাভিয়ার ক্যাবরেরার শেষ সময়ে খুব বেশি কিন্তু জাতীয় দলের সুযোগ পাননি। তার বদলে কিন্তু অনেকবার দেখা গেছে মিতুল মার্মাকে, কিন্তু মিতুল মার্মা কিন্তু তার ফিটনেস ইস্যু রয়েছে, এবং শ্রাবণ তার কিন্তু টেকনিক্যাল কিছু ইস্যু রয়েছে। এই কারণে জিকোকে কিন্তু শেষ ম্যাচে তাকে খেলিয়েছিলেন নতুন কোচ থমাস ডুলি। তো আমরা আশা করতে পারি হয়তোবা জিকোই হয়তোবা মূল একাদশে থাকবেন। এর পাশাপাশি মিতুল এবং শ্রাবণ তারাও কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে জাতীয় দলের সেট আপে আছেন, তারাও কিন্তু যদি নতুন কোচকে খুশি করতে পারেন পারফরমেন্স দিয়ে, তারাও কিন্তু খেলতে পারেন। যদি
যদি ডিফেন্ডারের কথা বলি, জায়ান হাকিম রয়েছেন, তপু বর্মন রয়েছেন। তপু বর্মনের কথা আলাদাভাবে বলতে হবে, কারণ তিনি কিন্তু বলতে গেলে একদিকে বাংলাদেশের ডিফেন্ডিং যে লাইন আপ সেখানে কিন্তু নেতা হিসেবে কাজ করছেন। তারিক কাজী তিনি কিন্তু দীর্ঘদিন ধরে রাইট ব্যাকে দারুণ একটি সার্ভিস দিয়ে যাচ্ছেন। সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সাল। বিশ্বনাথের কথা যদি বলতে হয়, সেখানে বিশ্বনাথ কিন্তু মাঝে একটু ইনজুরি ছিল, ইনজুরি থেকে ফিরে কিন্তু তিনি আবার ফর্মে ফেরার একটি ইঙ্গিত দিয়েছেন। ইসা ফয়সাল কিন্তু বেঞ্চ থেকে উঠে সে বরাবরই দারুণ পারফরমেন্স করছেন। তারপর সোহেল রানা রয়েছেন, রহমত মিয়া, তপু বর্মন, এছাড়া শাকিল আহাদ তপু, তারা কিন্তু রক্ষণে মোটামুটি ভালো একটি আমাদের ভরসার নাম। আর মিডের কথা যদি বলি, বাংলাদেশের মিডফিল্ড কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে বর্তমানে সেরা পর্যায়ে রয়েছে। প্রথমে যদি বলতে হয় যে হামজা চৌধুরীর কথা, আসলে হামজা আসার পরে বলতে গেলে বাংলাদেশ জাতীয় দলের যে চেহারা সেটি কিন্তু বদলে গেছে। এর বাইরে জামাল ভুঁইয়ার অভিজ্ঞতা রয়েছে, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশকে অধিনায়কত্ব করছেন। অধিনায়কত্বের পাশাপাশি কিন্তু এক কথায় বলতে গেলে বাংলাদেশের মুখ হয়ে উঠেছেন জামাল ভুঁইয়া। যদিও হামজা চৌধুরী এই বর্তমানে বেশি লাইমলাইট পাচ্ছেন, কিন্তু জামালের মাধ্যমে কিন্তু প্রবাসী ফুটবলার আসার যে রাস্তা সেটি তৈরি হয়েছে। এবার পাশাপাশি কিন্তু আছে ফাহমিদুল, শামিদ সোম, তারপর সোহেল রানা, হৃদয়, তারপর সৈয়দ শাহ কাজিম কিরমানি, যিনি কিন্তু এখন পর্যন্ত খুব বেশি নিজেকে প্রমাণের সুযোগ পাননি, কিন্তু যখনই সুযোগ পেয়েছেন তিনি কিন্তু ভালো করেছেন। ফরওয়ার্ড লাইনে যদি যাই, সেখানে কিন্তু রয়েছেন শেখ মোরসালিন, রাকিব, ইমন, সুমন, ফাহিম। তবে এখানে আলাদাভাবে যদি বলতে হয়, ফারহান আলী এবং জায়ান হাকিম, এই দুজন কিন্তু বিশেষ আলাদাভাবে নজর কেড়েছে। যদিও এখন পর্যন্ত তাদের জাতীয় দলে খুব বেশি দেখা যায়নি, তাদের কিন্তু অভিষেক হয়নি, তবে সেপ্টেম্বরের উইন্ডোতে হয়তো বা তাদেরকে দেখা যেতে পারে। ফারহান আলী এবং জায়ান হাকিমকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখার কারণ দুজনেই কিন্তু বিদেশের লিগে বেশ ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছেন। ফুলহামে কিন্তু এরই মধ্যে ফারহান খুব মানে এক কথায় বলতে গেলে দারুণ পারফরমেন্স করছেন, মূল দলে কিন্তু খেলছেন। আর সব মিলে বলতে গেলে তাদেরকে নিয়ে কিন্তু যদি খেলতে পারে বাংলাদেশ, সাফে কিন্তু বেশ শক্তিশালী ভালো পারফরমেন্সের আশা কিন্তু করতে পারেন দর্শকরা। এক্ষেত্রে গ্রুপে যদি অন্য দুই দলের কথা বলা হয়, শ্রীলঙ্কা কিন্তু সাম্প্রতিক সময় উন্নতি করলেও তারা ধারাবাহিক নয়। অন্যদিকে ভুটান তরুণ দল, তারা কিন্তু রক্ষণাত্মক ফুটবল খেলতে অভ্যস্ত। কাজেই বাংলাদেশের মিডফিল্ড এবং অ্যাটাক এই দুইটি জায়গা যদি ভালোভাবে খেলতে পারে, যেহেতু ডিফেন্স মোটামুটি ভালো করছে, তাহলে কিন্তু সাফে আসলে আমরা ভালো কিছু আশা করতে পারি। এবং বাংলাদেশের সেমিফাইনালের পথ, যেটা বললাম যে একটু আগে, এই দুই দলকে হারাতে পারলে সহজ হয়ে যাবে। এরপর ভারত পাকিস্তান ও মালদ্বীপে লড়াই হবে গ্রুপ বিতে। সেখানে তো ভারত পাকিস্তানের যে ম্যাচ সেটি কিন্তু আলাদাভাবে সবার নজরে থাকবে। বাংলাদেশের সম্ভাবনার কথা যদি বলি, বাংলাদেশ কিন্তু কাগজে কলমে গ্রুপের ফেভারিট। নিজেদের মাঠ, সমর্থন এবং সাম্প্রতিক উন্নতি সব মিলে তারা কিন্তু বেশ বড় স্বপ্ন দেখছে। এবার এক কথায় ভারতকে যদি হারাতে পারে, কে বলতে পারে 2003 সালের পর কিন্তু আরও একবার তারা চ্যাম্পিয়ন হতে পারে। স্বাগত হিসেবে কিন্তু বাংলাদেশের উপর প্রত্যাশার চাপ থাকবে, কিন্তু সেই চাপকে শক্তিতে রূপ দিতে পারলে কিন্তু দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এবার আসি ফিফা প্রসঙ্গে। কয়েকদিন আগেও ফিফার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো, কিন্তু বর্তমানে সবচেয়ে কঠিন মুহূর্তের সামনে তিনি। ফিফার বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা করতেই তার বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ফুটবল ফেডারেশন। ফিফা সভাপতির বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থানে ওয়েফা। তারা শুধু পরিকল্পনার বিরোধিতা নয়, ইনফান্তিনোর নেতৃত্বের উপরও আস্থা হারানোর কথা জানিয়েছে। ফিফার পূর্ণাঙ্গ এমনকি তারা ফিফার এই নেতৃত্ব অর্থাৎ ইনফান্তিনোকে কিন্তু সরিয়ে দেওয়ার কথা বলেছে। এই অবস্থায় কিন্তু বেশ জোরে সোরে উকি দিচ্ছে ইনফান্তিনোর পদ হারানোর সংখ্যা, যেখানে সবচেয়ে সহজ পথ তার স্বেচ্ছায় পদত্যাগ। তবে এখন পর্যন্ত তার এমন কোনো ইঙ্গিত নেই। দ্বিতীয় পথ যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফা কাউন্সিল জরুরি সভা, যেখানে 37 সদস্যের কাউন্সিলে অন্তত 19 জন চাইলেই ফিফা মানে ইনফান্তিনোকে পদত্যাগ করতে হতে পারে, যদিও এক্ষেত্রে তিনি বাধ্য নন। ইনফান্তিনোকে সরাতে তৃতীয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ ফিফার বিশেষ কংগ্রেস, যেখানে অন্তত 43টি সদস্য দেশ লিখিত আবেদন করলে এই কংগ্রেস ডাকা সম্ভব। এবং উয়েফা যেহেতু সরাসরি বিরোধিতা করছে, কাজে তারা চাইলে এটা শুরু করতে পারে। এবং ইনফান্তিনোকে সরাতে 211টি সদস্য দেশের মধ্যে অন্তত 106টি ভোট লাগবে। এবং এই পথে কিন্তু আছে আরেকটি সমীকরণ, কারণ 136টি দেশ কনফেডারেশন হিসেবে যদি ধরি, 136টি দেশ ইনফান্তিনোর যদি বিরোধিতা করেছে, তবে সবাই যে ইনফান্তিনোর বিরুদ্ধে ভোট দেবে তার কিন্তু নিশ্চয়তা নেই। কাজেই বেশ কিছু সমীকরণ রয়েছে, সব কিছু সমীকরণ মিলে হয়তো এবারের মতো টিকে থাকতেও পারেন ইনফান্তিনো। যাই হোক দর্শক, এখন চলতির আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। দেশ বিদেশের সবশেষ ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানতে চোখ রাখুন এখন চলতিতে। দর্শক, এ ছিল এখন চলতির আজকের আয়োজনে। দেশ বিদেশের যে কোনো তথ্য জানতে চোখ রাখুন এখন চলতিতে।